নো ইভিএম, বরং ইভিএম যারা করেছে তাদের তদন্ত হওয়া উচিত। যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যারা যে অর্থনৈতিক অপরাধ করেছে, আর্থিক অপরাধ, অর্থনৈতিক বিষয়ে অপরাধ করেছে, এবং যারা অন্যান্য ফৌজদারি অপরাধ করেছে, তাদের সকলের বিচারের আওতায় আনা, তাদেরকে ন্যায় বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি প্রদান করা। আমি যেটা শুনেছি, আমি ছাত্র জনতার দাবি ছিল উই ওয়ান্ট জাস্টিস। ওকে, উই ওয়ান্ট জাস্টিস। এবং আরেকটা দাবি ছিল যে আমি যেটা শুনেছি যে আবার যেন স্বৈরাচার আবার ফিরে না, নেভার এভার এগেইন, আর কোনোদিন নয় যে এই স্বৈরাচার যে এবং এই যে কর্তৃত্ববাদী প্রথা, কর্তৃত্ববাদী ব্যবস্থা, ফ্যাসিবাদ যেটাই বলতে চাই, আর যেন ফিরে না আসে। তো তার জন্যই কিন্তু কি দরকার? সংস্কার। তার জন্যই সংস্কার দরকার। তো আমরা হয়তো কেউ কেউ ভুলে গিয়েছি, এবং কেউ কেউ বলার চেষ্টা করছে যে সংস্কার হয়তো পরে হলেও হবে, হ্যাঁ পরে কিছু কিছু সংস্কার করতে হবে, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। একটা অন্যতম দাবি ছিল যে উই ওয়ান্ট জাস্টিস নয়, যে গভীর সংস্কার, যাতে যে পুরনো কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকারের আবার পুনরাবর্তন না ঘটে। তাই এই সংস্কারের পক্ষে ব্যাপক জনমত সৃষ্টি করতে হবে। এবং আমাদের গণমাধ্যম ডুইং গ্রেট জব, আই মাস্ট সে। আমাদের গণমাধ্যম একটু একটু মাঝে মাঝে হেডলাইন হয়ে যায়, একটু বেসামাল হেডলাইন হয়ে যায়, ওকে, ওটা অনাকাঙ্ক্ষিত এবং কিছু, ওকে ঠিক আছে, ঠিক আছে। এবং আমাদের দায়িত্বশীল হতে হবে, আমাদের সকলকে দায়িত্বশীল হতে হবে, বুঝে শুনে করতে হবে, ওকে, দায়িত্বশীল হতে হবে। তো আমাদের এই জনসচেতনতা সৃষ্টি করতে হবে একদিকে, এই যে গণমাধ্যম জনসচেতনতা সৃষ্টি করছে, এবং আমরা সারা দেশে এই জনসচেতনতা সৃষ্টি করতে হবে। তো আমাদের এই যে এই সব বাহিনী এখন মানুষের মধ্যে এই সংস্কারের দাবিতে তাদেরকে মানুষকে সোচ্চার করতে হবে, এবং এই যে সংস্কার ধারণাগুলো আরো সুস্পষ্ট করতে হবে। এই যে আমরা যে আলোচনা করলাম নারীর প্রতিনিধিত্ব হবে, এটা মানুষের কাছে পরিষ্কার করতে হবে, নিজেরা প্রথম পরিষ্কার হইতে হবে, তারপরে অন্যের কাছে পরিষ্কার করতে হবে। আর আরেকটা দাবি ছিল বৈষম্যের অবসান। আমাদের বৈষম্য দিন দিন আকাশচুম্বী হচ্ছে, অর্থনৈতিক বৈষম্য তো বেসামাল পর্যায়ে পৌঁছেছে, এই বৈষম্যের অবসান। তো আমাদের যেই কথাটা আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের বিচার হইতে হবে, ন্যায় বিচার হইতে হবে, এবং যত দ্রুত করা সম্ভব এটা করা দরকার, এবং একই সাথে সংস্কারগুলো করতে হবে, পাশাপাশি বৈষম্যের অবসান করতে হবে। তা আমি আশাবাদী। গতকালকে আমরা চট্টগ্রাম ছিলাম, এবং চট্টগ্রামে আমরা অংশীদারের সাথে আলাপ করেছি। সমাজের বিভিন্ন স্তরে অনেক সাংবাদিক ছিলেন, অনেক সরকারি কর্মকর্তা ছিলেন, অনেক অনেক যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছিলেন, সর্বোচ্চ ওই যে ওখানকার পদধারীরা ছিলেন, তারপরে এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা ছিলেন, পর্যবেক্ষকরা ছিলেন, নারী ছিলেন, পুরুষ ছিলেন, সমাজের সকল স্তরে। যেটা তাদের কাছ থেকে শুনে আমি আশ্বস্ত হয়েছি। অনেক কর্মকর্তা বলেছেন যে তারা ব্যবহৃত হয়েছে, তারা কতগুলো কাজ করতে বাধ্য হয়েছে। ও অন্তর্বর্তী রিপোর্টে আমরা যেই সব বিষয়গুলো আমরা পেয়েছি, এই যে লন্ড্রি লিস্ট বলে, যেসব এখানে আছে, আরো অনেকগুলো আমরা এখানে আলোচনা করেছি, উনি আলোচনা করেছেন, তোফায়েল সাহেব আলোচনা করেছে, এই সবগুলো ওই যে লন্ড্রি লিস্ট বলে তালিকা আমরা দিয়েছি, এবং এগুলো আমরা বিবেচনা করছি, আমাদের বিবেক বুদ্ধি যতটুকু আছে, এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমরা এগুলো বিবেচনা করে আমরা আমাদের সুপারিশ পেশ করব। ওই যে একটা তো বোধহয় প্রশ্ন আউট, সেটা হলো নো ইভিএম, বরং ইভিএম যারা করেছে তাদের তদন্ত হওয়া উচিত। শুধু তাই নয়, আপনাদের কাছে আমার আরেকটা প্রশ্ন, ধরেন এই নির্বাচনী অপরাধ যারা এখানে ওই যে নির্বাচনী বিষয়ে কভার করে, তারা জানে যে আরপিওতে ৭৩ ধারা থেকে ৯০ ধারা পর্যন্ত নির্বাচনী অপরাধ। তো
কোনো অপরাধী শাস্তি হয়েছে? আমার তো জানা নেই। আমরা অপরাধী দ্বারা পরিবেষ্টিত আছে, কারণ এই এই নির্বাচনী দায়িত্ব যারাই পালন করেছে এই গত কয়েকটা নির্বাচনে, তারা কিন্তু 2 থেকে 7 বছরের কারাদণ্ড অর্থদণ্ড পাওয়ার কথা, কিন্তু কারো উল্লেখযোগ্য শাস্তি হয়েছে বলে আমার জানি না। আর সবচেয়ে বড় কথা, যে যারা সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত, যে গণতান্ত্রিক ব্যবস্থাকে কায়েম করার জন্য আমাদের সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা, একই সাথে শপথ গ্রহণ করেছে, তাদের কি শাস্তি হওয়া দরকার? হ্যাঁ, তাদের কথা বলছি আমরা। হ্যাঁ, ওকে, নির্বাচন কমিশন তারা যে অন্যায়গুলো করেছে এগুলো তদন্ত হওয়া দরকার এবং তাদেরকেও শাস্তি দেওয়া দরকার, যাতে, কারণ শাস্তি করে অন্যায় করে কেউ যদি পার পেয়ে যায় তাহলে অন্যায় আরো উৎসাহিত হয়।